সাথে যুক্ত। এই অনুষ্ঠান তো একটা ধর্মীয় অনুষ্ঠান, একটা সামাজিক অনুষ্ঠান, কিন্তু আমাদের মানুষ এখন নানা মতবাদে এমনভাবে বিভক্ত হয়ে গেছেন এবং এতটাই অসহিষ্ণু হয়ে গেছেন যে ধর্মীয় বিষয়ে আমার মতের সাথে না মিললে আমরা রিয়াক্ট করি, বিরূপ হই। রাজনৈতিক বিষয়ে এমন কোনো কথা যেটা যে রাজনীতিতে বিশ্বাস করেন, আসলে তো রাজনীতি নয়, যে দলের পরে যার আস্থা, সেই দলের বিরুদ্ধে কিছু চলে গেলে তিনি বিরূপ হন। অথচ এই জাতীয় সংস্থা সংগঠন তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট মত এবং পথ আছে। যারা আম্বেদকরের পথে চলেন, আম্বেদকরকে বিশ্বাস করেন, তার মতাদর্শের উপর আস্থা রাখেন, তারা আম্বেদকরের জীবন ও সংগ্রামের কথা বললে তার জীবনের পুরো সংগ্রাম, তিনি নিম্নবর্ণীয় সমাজে জন্মগ্রহণ করেছিলেন, তার বেড়ে ওঠা, তার সমাজের আত্মসম্মানের আন্দোলন, শিক্ষার আন্দোলন, এইগুলো করতে গিয়ে ভারতবর্ষের সামাজিক বাস্তবতার কারণে অন্য একটা সমাজের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়েছে। কারণ হলো সেই সমাজ, এই সমাজের উপর একটা অন্যায়, অত্যাচার, অবদমন, এইগুলো একাধিপত্য, এইগুলো প্রতিষ্ঠা করে রেখেছিলেন। এখন আম্বেদকরের কথা বলতে গেলেই কিছু মানুষ তাদের ভালো না লাগতে পারে, তাহলে কথাটা বলবো কি করে? হরিগুরুচাঁদ একটা মতাদর্শের কথা বলেছিলেন। কেন বলেছিলেন? বলেছিলেন সেই সময়ের সমাজ বাস্তবতার কারণে তিনি যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজ ছিল সার্বিকভাবে নিপীড়িত, সার্বিকভাবে বঞ্চিত, সার্বিকভাবে অবদমিত। ধর্মীয়ভাবে তারা ঘৃণিত ছিলেন। এখন এই ধর্মীয়ভাবে ঘৃণিত মানে তো এটা শুধু তত্ত্বকথা নয়। সমাজের এক শ্রেণীর মানুষ, কিছু কিছু বর্ণের মানুষ, তারাই তো এই অবদমনটা নামিয়ে এনেছিলেন। এখন আমি হরিগুরুচাঁদের কথা বলতে গেলে, এই অবদমনের ইতিহাস বলতে গেলে, আমরা তো এই অঞ্চলে বাস করি, বিভিন্ন ধর্মে বর্ণের মানুষ বাস করি। সেই সময়ে তাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এখন নেই, হরিচাঁদও নেই, তার পরবর্তী প্রজন্মের মানুষ আমরা আছি। ইতিহাস আলোচনা করতে গেলে এগুলো আসবে। এইটাতে বিরূপ হলে হয় না। এইটাতে সেই সময়ের সমাজ বাস্তবতা যদি সেটা ঠিক না হয়, অন্যায় ব্যবস্থা যদি সেই সময় আমরা ব্যাখ্যা করলে, যদি আমরা বুঝি সেটা অন্যায় ছিল, তাহলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়। হরিচাঁদ ঠাকুর, আমি যেটা বুঝি সেইটা বললে আবার এই মতুয়া যারা, তাদের মধ্যেও এক অংশ ক্ষুব্ধ হন। মানে যারা মতুয়া ধর্মটাকে একেবারে একটা আচার সর্বস্ব বিষয়ে নিয়ে গেছেন, তারা আবার অনেক সময় ক্ষুব্ধ হন। ফলে কথা বলবো কি করে? আপনারা শুনলেন, আমি বলার আগেই বলছেন কালকের একটা ঘটনা নিয়ে। নিশ্চিতভাবেই প্রত্যেকটা কথাই আমাদের শোভনীয়ভাবে বলতে হবে, অশোভনীয় যাতে না হয়, কাউকে আঘাত যাতে না করে।
সেটা ঠিক আছে, কিন্তু সবার তো বাচনভঙ্গি এক হবে না। হরিচাঁদ ঠাকুর, আপনারা একটু জন্মটা একটু ভেবে দেখুন। 1812 সাল, 1812 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন নমশূদ্র সমাজে, এই নমশূদ্র সমাজের মধ্যে একটি মানুষ ছিল না যিনি স্বাক্ষর, যিনি নিজের নামটা লিখতে পারেন, একটি লোক ছিল না। গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করলেন 1846 সালে। 1846 সালে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, সেই সময়ও অবস্থা যখন হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তার থেকে প্রায় একই রকম, এমন কিছু পরিবর্তন হয়নি। আপনারা জানেন যে গুরুচাঁদ ঠাকুরের সামান্য লেখাপড়া ছিল, বলা যায় অক্ষর জ্ঞানটা হয়েছিল। এবং এই যে অক্ষর জ্ঞান যেটা হয়েছিল, আমাদের কি দুর্ভাগ্য আপনি ভাবুন, সেই অক্ষর জ্ঞানটুকুও হয়েছিল মক্তবে পড়ে। মক্তব মানে মুসলমানদের ওই মাদ্রাসারও নিচে ছোট ছোট যে টোল, তখন ব্রাহ্মণদের ছিল টোল আর মুসলমানদের মক্তব, সেইখানে একটু লেখাপড়া অক্ষর জ্ঞান করার সুযোগ পেয়েছিলেন। তা তিনি তো হিন্দু ছিলেন, যদি থেকে থাকেন, যদি হিন্দু হন, বলা হচ্ছে তিনি হিন্দু ছিলেন। তার প্রচারিত ধর্মকে যদি আমরা বলি হিন্দু ধর্মেরই অংশ, তাহলে বলতে হবে তিনিও হিন্দু ছিলেন। তা তিনি হিন্দু ছিলেন, তার লেখাপড়া শেখার, হরিচাঁদের ছেলেকে লেখাপড়া শেখানোর অদম্য আগ্রহ ছিল। কিন্তু স্কুলও ছিল, ঘৃতকান্দি গায়ে ছিল স্কুল, আশেপাশে উলপুরে স্কুল ছিল, আশেপাশে স্কুল ছিল, কিন্তু সেখানে তিনি পড়াশোনা করতে পারেননি না। তাকে সেখানে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়নি। তার এইটুকু ক্ষমতা ছিল না, মানে আর্থিক অবস্থা এত খারাপ ছিল না যে হরিচাঁদ ঠাকুর তাকে স্কুলে দিতে পারেন না। তাকে স্কুলে দিতে তিনি পারতেন, চেষ্টা করেছিলেন, কিন্তু হিন্দুরা, আমরা তো হিন্দু, হরিচাঁদ তো হিন্দু ছিলেন, হিন্দুরা তার ছেলেকে, হরিচাঁদের ছেলেকে সেই স্কুলে ভর্তি হতে দেননি। মুসলমানদের দিয়েছেন, কিন্তু হরিচাঁদের ছেলেকে ভর্তি হতে দেননি, কারণ হরিচাঁদ ঠাকুর চণ্ডাল ছিলেন। নমশূদ্র নাম তো পরে হয়েছে, তিনি চণ্ডাল ছিলেন। তাহলে এই যে চণ্ডাল ছিলেন, হিন্দুরা স্কুলে ভর্তি হতে দিচ্ছেন না, মুসলমানদের ভর্তি হতে দিচ্ছেন, কিন্তু চণ্ডালদের দিচ্ছেন না। তাহলে চণ্ডালরা কারা? আমি কোনো তত্ত্বকথার মধ্যে যাচ্ছি না, এইটুকুতে আমাদের মা বোনেরাও এখানে আছেন। অভিজ্ঞতায় কি মনে হয়, আমরা হিন্দুদের থেকে মুসলমানরা যতটা কাছে ছিল তার থেকে আরো একটু দূরে ছিলাম, যে কারণে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে হিন্দুদের স্কুলে ভর্তি করতে পারেননি। এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে। হুবহু সেই জিনিস আজকে না থাকলেও এক একটা প্রথা, এক একটা ব্যবস্থা আইন করেও যদি বন্ধ করা হয়, তাহলে তার রেশ বহুদিন পর্যন্ত থাকে। আর এই রেশটা যখন থাকে, তার বিরুদ্ধে বলতে হয়, তার বিরুদ্ধে লড়াই করতে হয়, বলা থামিয়ে দিলে হবে না। এই একটা জিনিস একটু আমাদের মাথায় রাখতে হবে। আপনারা যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে হরি গুরুচাঁদ ঠাকুরের লড়াইটা আসলে
সমাজে এই যে একটা সাংঘাতিক দুরবস্থা ছিল, সেই দুরবস্থা থেকে মানুষকে উপরের দিকে তোলার একটা আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলন গুরুচাঁদ চরিত যদি আমরা পড়ি, লীলামৃত যদি আমরা পড়ি, আমরা মতুয়াদের মঞ্চে দাঁড়িয়ে লীলামৃতে যা লেখা আছে তা বলতে পারবো না, এটা তো হয় না, হয় কি? সেটা তো হয় না। গুরুচাঁদ চরিতে যা লেখা আছে সেটা বলা যাবে না, এ কথা তো বলা ঠিক নয়। বলতে হবে শোভনীয় ভাবে, এটা একটা বিষয়। তা আমি একটু হরিচাঁদের কথা বলি। কয়েকটা কথা তিনি বলেছিলেন, সব কথা মানে আমি সত্যি কথা বলছি। আমি অনেক দিন পরে কিন্তু এখানে আমাকে বলেছিলেন যে একটু আসতে হবে, তাই এসেছি। আমি বহুদিন ধরে, কয়েক বছর ধরে আর মতুয়াদের মিটিংয়ে খুব একটা যাই না। কারণ হলো মতুয়ারা মতুয়া হওয়ার থেকে হরিগুরুচাঁদের যতখানি অনুগামী এবং অনুসারী, তার থেকে বেশি হচ্ছেন পার্টির অনুগামী এবং অনুসারী। এরকম বাস্তব একটা অবস্থা, দাদা আমি কি খুব খারাপ কথা বলছি? এরকম বাস্তব একটা অবস্থা হয়ে গেছে। হরিগুরুচাঁদ যেটা বলেছেন তার থেকে বেশি হয়ে গেছে পার্টি যেটা বলছে। ফলে মতুয়াদের মধ্যে সব পার্টির লোক আছেন, সেখানে হরিগুরুচাঁদের কথা আর খুব শক্ত করে সোজাভাবে বলা যাচ্ছে না। যে কারণে আমি মতুয়াদের মিটিংয়ে যাওয়া কমিয়ে দিয়েছি। তবু আজকে এটা বাড়ির কাছে বলেছেন জয়কৃষ্ণদা, আমি এসেছি। হরিচাঁদ মতাদর্শগতভাবে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। কত বছর আগে? 2012 সালে, এই 1812 সালে যদি জন্ম হয়, ধরে নিই 20 বছর 30 বছর বয়সে পড়েছেন, তাহলে হিসাব করুন কত বছর হয়। কত বছর হচ্ছে? প্রায় 200 বছর না। উনি তো একটা বয়স হওয়ার পরে কথাগুলো বলছেন। ধরুন 200 বছর বা সামান্য কম 200 বছর, মানে তিনি তো আর 10 বছর বয়সে এসব কথা বলেননি, বলেছেন 25-30 বছর বয়স হওয়ার পরে কথাগুলো বলেছেন। তো সেই সময় তিনি যে কথা বলেছিলেন সেই কথা আজকে আমরা বলতে পারছি না। সমাজটা এগিয়েছে না পিছিয়েছে, আমি এইটা বোঝবার জন্য আপনাদের বলছি। তিনি বলেছিলেন, বেদ বিধি নাহি মানি, না মানি ব্রাহ্মণ। এটা আমার কথা কি বিধানদা? এটা তো আমার কথা না, এটা হচ্ছে লীলামৃতের কথা। শুধু নয়, এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের কথা। লীলামৃতে অনেক কথা আছে যেটা কি কথা বলছো না, আরে কবি হবে তো, হবে 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 হবে, ঠিক আছে বলো। হ্যাঁ, বন্ধ করে দেবো তো। এখনো কবিয়াল আসেনি তো, কোথায় সে উত্তম আসেনি এখনো, উত্তমই তো আসেনি। না না, আমার কথার জন্য বন্ধ করব না কবি গানের লোকজন এসে গেছে বলে? তো কবি গানের লোকজন যদি এসে যায় তা আমাদের তো ডাকার দরকার নেই। আমাদের তো ডাকার দরকার নেই। আমাদের ডাকেন কেন? না, আমাদের কেন ডাকেন? না না, বলো বলো। ঠাকুরের কথা, বইয়ের কথা যদি না বলা যায় তাহলে মতুয়া সম্প্রদায় না। দর্শকগুলো যেখানে খাবার পায় সেখানে যায়, আমার আর আনবেন না, আমার মাথাটা ভালো না। না না, লীলামৃতের কথা বলা উত্তম এসছে? না আসেনি। না, উত্তম কি এসে গেছে? তার চলে আসেন তাহলে। বিশ্রাম করুক তো, আপনি বলুন তো দেখি কোথায় উত্তম আসেনি। কোথায় পাবো আমরা? কাকাবাবু, আপনি একবারে চট করে বন্ধ করে দেবেন, গরুর সাথে কথা বলে
যেভাবে রাখে ঠিক সেভাবে। এরকম ভাবে হয় না, তারা কথা বলতে আমি গেলে ওনাকে বললাম যে এইভাবে বলা না, তো হচ্ছে। ওনারা যদি যাই হোক, এখানে শুনুন এই একটু বিশ্রাম তো করতে- হ্যাঁ